আসলেই কি আমরা তাদের জন্য কিছুই করতে পারি না? ফিলিস্তিনি শিশুদের কান্না কি কখনোই থামবে না? তাহলে কি একমাত্র মৃত্যুই তাদের কান্না থামাতে পারবে? অস্ত্রধারীদের প্রতি বিশ্ব সমর্থন দেয়, কিন্তু পাথরধারী শিশুদের শত্রু ভাবে কেন? আর মুক্তিযুদ্ধ যদি অধিকার হয়, তাহলে ফিলিস্তিনি লড়াইকে সন্ত্রাস বলা হয় কেন? যদি আপনি এটি পড়েন, তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি, সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। এটি ছিল আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক হোসাম সাবাতের নিহত হওয়ার পরের পোস্ট। An Al Jazeera journalist is among 2 media workers killed in Monday's attacks. Hossam Shabat, who worked for Al Jazeera Mubasha channel. أصواتنا ونحن نناشد العالم احنا مش مجرمين، احنا بنيجي للصورة، الاحتلال بيتعمد استهداف الصحفيين. একটা যুবক কতটা সাহসী হলে এমন একটা আবেগঘন বার্তা আগে থেকেই লিখে রাখতে পারেন? ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যেকার যে সংঘাত তা শতাব্দী পুরনো, আর ফিলিস্তিনি ভূমির ইতিহাস 3000 বছরেরও বেশি পুরনো। এই পবিত্র ভূমিতে মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, তার সন্তান ইসাক আলাইসাল্লাম এবং তার বংশধররা বাস করত। পরবর্তীতে ইতিহাস অনুযায়ী জানা যায়, জুডাস সাম্রাজ্য, ব্যাবিলনীয় সাম্রাজ্য, রোমান ও গ্রিক আম্পায়ার, পারস্য সাম্রাজ্য আসলেও কখনো এই ভূমিতে শান্তি ফিরে আসেনি। পরবর্তীতে এই পবিত্র ভূমিতে শান্তি ফিরে আসে যখন মুসলিমরা খেলাফতি শাসন শুরু করে। পরবর্তীতে ক্রুসেডর খ্রিস্টানরা আবার ফিরে আসে আগুন দিয়ে ছোট শিশু এবং নারীদেরকে জ্বালিয়ে নির্মমতার মাধ্যমে। এতে রক্তের বন্যা বয়ে যায়। পরে সালাউদ্দিন আইয়ুবী, মুসলিমদের শ্রেষ্ঠ সন্তান, পবিত্র স্থান জেরুজালেমকে জয় করে এবং পরে মামলুক ও অটোমানরা 400 বছরের বেশি এই জায়গা শাসন করে। কিন্তু অটোমানরা কিভাবে এত দুর্বল হয়ে উঠল? আর এমন কি হয়েছিল যে আরব মুসলিমরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে অটোমানদের বিপক্ষে যুদ্ধ করল? তৎকালীন আরব নেতা হুসেন শরীফি, তিনি 1916 সালে ডাক দেন আরব বিদ্রোহের, যার ফলে মুসলিমদের মধ্যকার ভ্রাতৃত্ব নষ্ট হতে শুরু করে। আর এর পেছনে ছিল হুসেন ম্যাকমোহন গোপন চুক্তি। এর ফলে মুসলিমদের বৃহৎ স্বার্থের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেন। তার এই চুক্তির চিঠিপত্রে ব্রিটিশরা স্বাধীন আরব রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়, কিন্তু অপরপক্ষে ব্রিটিশরা আরব মুসলিমদের সাথে প্রতারণা করে এবং একই বছর ফরাসিদের সাথে চুক্তি করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তারা আরবকে 3টি ভাগে ভাগ করবেন, যার মধ্যে ফিলিস্তিন, জর্ডানের কিছু অংশ, ইরান ও ইরাক ব্রিটিশরা শাসন করবে এবং সিরিয়া, লেবানন ফরাসিরা শাসন করবে। এই চুক্তির নাম ছিল সাইকস-পিকট চুক্তি, যার মাধ্যমে অলিখিতভাবে আরব মুসলিমদের ভাগ্য নির্ধারিত হয়, যার ফলে ফিলিস্তিনিরা এখনও পরাধীনতার জালে আবদ্ধ। বিশ্ব নেতাদের কাছে ইহুদিরা এত ফেভারিট, তো কেন ইহুদিদের জায়গা ইউরোপে হয়নি? আর আরব রাষ্ট্রগুলোর মধ্যে কিভাবে ইসরায়েল প্রতিষ্ঠা করা সম্ভব হলো? এর উত্তর হচ্ছে, ঠিক 1 বছর পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী 1917 সালে বেলফোর ঘোষণা দেন, যার মুখ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল প্রতিষ্ঠা করা, যার প্রতিফলন ঘটে 1948 সালে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা করার মাধ্যমে। আর 1 বছর আগে জাতিসংঘ একটি ইউএন পার্টিশন প্ল্যান করে, সেখানে 30% ইহুদিদের জন্য 55% ভূমি বরাদ্দ করা হয়, অথচ ফিলিস্তিনিদের কোনো মতামত কিংবা ভোট গ্রহণ করা হয়নি। তখন ফিলিস্তিনিরা ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল। আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার 50 বছর আগে 1897 সাল থেকে ইসরায়েলিরা এই পবিত্র ভূমি নিয়ে ষড়যন্ত্র ছকাচ্ছিল, যা প্রকাশ পেয়েছিল থিওডর হার্জের জায়োনিজমের ধারণা থেকে। জায়োনিজম এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল জায়গা থেকে ইহুদিরা একত্র হবে এবং রাষ্ট্র গঠন করবে। আল কুদসের ওপর ইহুদিরা যেভাবে নির্মমতা চালাচ্ছে, হয়তোবা তার একটুখানি আন্দাজ করতে পেরেই নাৎসি বাহিনী ইহুদিদেরকে হলোকাস্ট চালিয়েছিল এবং 70 লাখেরও বেশি ইহুদিদেরকে হত্যা করেছিল। এই সকল ধ্বংসযজ্ঞের জন্য দায়ী হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা, যারা যখন ভারতবর্ষকে ভাগ করলেন তখন তারা ধর্মের ভিত্তিতে 2টি ভাগে ভাগ করলেন, যার ফলে এই অঞ্চলগুলোতে এখনো অস্থিতিশীলতা বিরাজমান। আবার আরব রাষ্ট্রগুলোর মাঝে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখার পরিকল্পনা করেছিল, যার ফলাফল হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ, সুয়েজ সংকট, 1967 এর 6 দিনের যুদ্ধ, 73 ইয়ম কিপ্পুর যুদ্ধ, 82 লেবানন যুদ্ধ, তারপর ইন্তিফাদা এবং 2006 পরবর্তী বর্তমান গাজা সংকট। আসলেই কি আমরা তাদের জন্য কিছুই করতে পারি না? ফিলিস্তিনি শিশুদের কান্না কি কখনোই থামবে না? তাহলে কি একমাত্র মৃত্যুই তাদের কান্না থামাতে পারবে? অস্ত্রধারীদের প্রতি বিশ্ব সমর্থন দেয়, কিন্তু পাথরধারী শিশুদের শত্রু ভাবে কেন? আর মুক্তিযুদ্ধ যদি অধিকার হয়, তাহলে ফিলিস্তিনি লড়াইকে সন্ত্রাস বলা হয় কেন? যে সন্তান তার মায়ের বুকে আর কখনোই ফিরবে না, ওই মাকে কি জাতিসংঘ জবাব দিতে পারবে? আর ওই ছোট্ট শিশুটা কিভাবে পৃথিবীকে বিশ্বাস করবে যে তার মা বাবাকেই কখনো দেখেনি? তারা কোথায় যারা একটি গাছ কাটলেও
পরিবেশের জন্য আন্দোলন করে, অথচ এখন হাজার হাজার শিশু মারা যাচ্ছে। তাদের বাঁচাবে কে? তাদের জন্য আওয়াজ উঠাবে কে? কারণ বর্তমান পরিস্থিতি আরো বেশি ভয়াবহ। শিশু সহ নারী, প্রতিবন্ধী এবং বৃদ্ধরা না খেয়ে মারা যাচ্ছে। যুবকদেরও একই অবস্থা, তারা আরো বেশি নির্যাতিত। ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সময় 1948 সালের দিকে 7 লাখের বেশি ফিলিস্তিনি মুসলিমকে ঘরছাড়া হতে হয়। এই অবস্থাকে বলা হয়েছিল নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। তাহলে আজকের অবস্থাকে কি বলা হবে? সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র এবং মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে যে ইসরায়েলি পণ্য এবং সেবা যাতে আমরা বয়কট করি এবং তাদের বিরুদ্ধে আমরা জনমত এবং জনশক্তি প্রস্তুত করি। আর যতদিন পর্যন্ত এই গণহত্যা বন্ধ না হয়, আমরা তাদের জন্য আমাদের ভয়েস রেইজ করতে থাকব এবং শহীদদের বীরত্বগাথা ইতিহাস সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে যোগ করে শিক্ষার্থীদেরকে আরও বেশি এ সম্পর্কে আমরা জানাতে এবং উদ্বুদ্ধ করতে পারি। তাছাড়া জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং গাজায় মুসলিমদের প্রতি খাদ্য, চিকিৎসা, আবাসন ও প্রতিরক্ষা সহ সর্বাত্মক সহযোগিতাপূর্ণ হয়ে পাশে দাঁড়াতে হবে। হোসাম শাবাত তার শেষ লাইনে বলছিল যে গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না, বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না, লড়াই চালিয়ে যাও, আমাদের গল্প বলতে থাকো। যারা মৃত্যুর সাথে লড়ছে তাদের কান্না বিজড়িত গল্প আমরা বিশ্বকে বলবো।